আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট কিউ পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, বরাবরের মতোই আপনাদের কাছে আজকে হাজির হয়েছি স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলার জন্য। আমরা দীর্ঘ ৫ বছর যাবৎ আপনাদের সেবা প্রদান করে আসছি সফলতার সাথে। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে যে আমাদের আসলে ক্ষুধা কেন লাগে এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে খাবারের উপাদানগুলো যে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট খাই, প্রোটিন আর হচ্ছে আপনার ফ্যাট। তো এই যে আমরা যে খাবারগুলো আমাদের মেইন তালিকার মধ্যে থাকে এবং এছাড়া আমাদের পানি, ভিটামিনস এই ধরনের খাবার তো আমরা খাচ্ছি। তো আমাদের এই ইম্পর্টেন্ট যে ৩ টা খাবারের উপাদান, যে আমিষ, কার্বোহাইড্রেট আর হচ্ছে ফ্যাট। তো আমরা কোন খাবারটা কতক্ষণ ধরে আমাদের শরীরে হজম হবে সেই সম্পর্কে আলোচনা করব এবং কেন ক্ষুধা লাগে। আমরা সাহরিতে যে চিন্তাটা করি যে আমি এই খাবার খেলে হয়তো বেশিক্ষণ পর্যন্ত আমাদের পেটে থাকবে, সেই সম্পর্কে একটু কথা বলবো। প্রথমত আমরা সাধারণত যারা আছি সাধারণ মানুষ, তারা আমরা চিন্তা করি যে আমরা সাহারিতে বেশি করে কার্বোহাইড্রেট জাতীয় বেশি করে ভাত খাবো, তার সাথে তো আমরা মাছ, মাংস বা ডিম, প্রোটিন জাতীয় কিছু একটা সোর্স তো থাকেই। কিন্তু আমরা দেখা যাচ্ছে চিন্তা করি যে ভাতটা বেশি করে খাবো, তাহলে কি হবে, আমাদের হচ্ছে সারাদিনের অনেক লম্বা একটা সময় ধরে আমি এনার্জি পাবো। রোজায় যে আমাদের কষ্টটা সেটা কষ্টটা হবে না, আমি এনার্জি লেভেলে আমি থাকতে পারবো। কিন্তু বরাবর বিষয়টা এরকম দাঁড়ায় না। দেখা যাচ্ছে যারা খুব বেশি ভাত খেয়ে ফেলেন সাহারিতে, তো ভাত খেয়ে ফেলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে দুপুরের পরেই দেখা যাচ্ছে তাদের শরীরে ক্লান্তি চলে আসে, তখন আর মনে হচ্ছে যে শরীর চলছে না, ক্ষুধা ক্ষুধা ভাব লেগে যাচ্ছে, অলস অলস লাগছে, এখন আর মনে হচ্ছে যে শরীর আর চলবে না, এরকম মনে হয়। কিন্তু আপনি কিন্তু সাহারিতে ঠিকই খুব ভালো অ্যামাউন্টে ভাত খেয়েছেন, যাতে আপনার এমনটা না লাগে, কিন্তু আলটিমেট গিয়ে কিন্তু সেরকম অনুভূতিটা আপনার হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? তো আমরা যে কার্বোহাইড্রেট সাধারণত খেয়ে থাকি, যেটা হচ্ছে সাদা কার্ব যেটাকে বলি, যে আমি সাদা চালের ভাত খেলাম বা সাদা চালের রুটি খেলাম বা আলু খেলাম। তো এই যে খাবারগুলো আছে কার্বোহাইড্রেট, এই খাবারগুলো ভেঙে তৈরি হচ্ছে গ্লুকোজ। যখন আমরা একসাথে অনেকগুলো খাবার বা ভাত খাচ্ছি, তখন এই খাবারগুলো ভেঙে, সবগুলো খাবার ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। যখন গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজগুলো রক্ততে রিলিজ হয়। তো রক্তে এতগুলো ভাত থেকে যখন গ্লুকোজ ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং সেই গ্লুকোজটা আপনার রক্তে রিলিজ হচ্ছে, তখন একসাথে রক্তের মধ্যে অনেক পরিমাণে গ্লুকোজ হয়ে যাচ্ছে। যখন একসাথে রক্তের মধ্যে অনেক পরিমাণ গ্লুকোজ হয়ে যায়, তখন আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, সেখান থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসরণ হয়। ইনসুলিন কেন নিঃসরণ হয়? ইনসুলিন অনেক অধিকাংশ পরিমাণে বা বেশি পরিমাণে বের হয়, কারণ যখনই রক্তে গ্লুকোজ তৈরি বেশি হয়ে গেছে, তখন এরকম সিগন্যাল আসে যে এই যে বেশি চিনিটা বা গ্লুকোজকে তো আমরা চিনিই বলি, তো এই চিনি বা এই গ্লুকোজকে কি করতে হবে, কোষের ভিতরে বা হচ্ছে আমাদের মাসেল বা মাংসের ভিতরে ঢুকাতে হবে। তো কোষের ভিতরে এই গ্লুকোজ ঢুকানোর জন্য বা প্রবেশ করানোর জন্য আমাদের যেটার হেল্প প্রয়োজন হয় সেটা হচ্ছে ইনসুলিন। সেই কারণে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়ে যায় বেশি করে। তখন এই ইনসুলিন এই গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকিয়ে দেয় বা মাসেলের ভিতরে ঢুকিয়ে দেয়। যখন এই গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তখন রক্তে কি হয়, রক্তে আস্তে আস্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। তার মানে যে গ্লুকোজ খুব বেড়ে গিয়েছে, ইনসুলিন সেটাকে মাসেলের ভিতর ঢুকানোর কারণে রক্ত থেকে আপনার গ্লুকোজটা কমে গেছে। যখনই রক্তে গ্লুকোজ কমে যায় বা ডাউন হয়ে যায়, তখন এখান থেকে একটা সিগন্যাল যায় হচ্ছে আমাদের পাকস্থলীতে। তো পাকস্থলীর এক কোষ আছে, সেই কোষ থেকে একটা হরমোন বের হয়, সেই হরমোনটা হচ্ছে ক্ষুধা হরমোন। এই ক্ষুধা হরমোনটা বা ক্ষুধা লাগার যে হরমোনটা আছে, সেই হরমোনটা তখন রক্তে যায়, রক্তের মাধ্যমে সেটা ভেসে ভেসে ব্রেনে চলে যায়। ব্রেনে যখন হাইপোথ্যালামাসে যায়, তখন হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল আসে, ও আচ্ছা, আমার তাহলে হচ্ছে যেহেতু গ্লুকোজ কমে গেছে, তাহলে আমার হচ্ছে একটা সিগন্যাল দিতে হবে যে ক্ষুধা লেগেছে। তো তখন হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল আসে যে ক্ষুধা লেগেছে, তখনই হচ্ছে আমাদের মনে হয় যে হ্যাঁ, আমার তো যা খাবার খেয়েছি সেটা তো হজম হয়ে গেছে, এখন আমার আবার ক্ষুধা লেগেছে, আমাকে আবার খেতে হবে। আর রোজার মধ্যে যদি তখন আপনি খেতে না পারেন, তখন অবশ্যই আপনার ক্লান্তি বোধ হবে, ভালো লাগবে না। তাহলে আলটিমেট বিষয়টা কি হলো, সেটা হচ্ছে আমরা যখন অনেকগুলো ভাত খাচ্ছি, সেখান থেকে অনেকগুলো গ্লুকোজ তৈরি হচ্ছে, সে বেশি পরিমাণে গ্লুকোজটা ব্লাডে মিশে ব্লাডে গ্লুকোজের লেভেলকে স্পাইক করে দিচ্ছে। তো ব্লাডে ওই গ্লুকোজের লেভেলটা স্পাইক করার কারণে সেই গ্লুকোজের লেভেলটা কমানোর জন্য বা কোষে ঢুকানোর জন্য তখন ইনসুলিনে স্পাইক হয়, ইনসুলিন বেশি স্পাইক করে, ইনসুলিন তখন গ্লুকোজটাকে কোষের ভিতরে ঢুকাচ্ছে। তো কোষের ভিতরে ঢুকানোর কারণে আমাদের হচ্ছে যেহেতু ব্লাডে গ্লুকোজ কমে যায়, তখন হচ্ছে আমাদের ক্ষুধা হরমোন বের হয়, তখন আমাদের ক্ষুধা লাগে।
তাহলে দেখা যাচ্ছে এই যে প্রসেসটা চলছে, যে কার্বোহাইড্রেট হজম হওয়া, এটা আপনার 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। তার মানে আমরা যখন ভাত খাই বা সাদা কার্বগুলো খাচ্ছি, সেটা আমাদের খাওয়ার পর থেকে 2 ঘন্টার মধ্যে এটা দ্রুত হচ্ছে আপনার হজম হয়ে যাচ্ছে, এবং 2 ঘন্টা পরে আপনার আবার ক্ষুধা লাগবে। তারপর আমি ভাতের সাথে যেটা খাচ্ছি, যে মাছ, মাংস বা ডিম, যে প্রোটিনগুলো খাচ্ছি, এই প্রোটিন হজম হতে সময় লাগে হচ্ছে 6 ঘন্টা। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট থেকে আমাদের প্রোটিন হজম হতে 3 গুণ বেশি সময় লাগছে। কারণ প্রোটিন ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, আর অ্যামাইনো অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। অ্যামাইনো অ্যাসিডকে আমাদের বডির হচ্ছে বিল্ডিং ব্লক বলা হয়। মানে একটা বাড়ি তৈরি করতে যেমন ইট লাগে, তেমনি আমাদের বডির এই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের মাসেলে কোনো ক্ষতি হলে সে ক্ষতিটা পূরণ করে। অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যামাইনো অ্যাসিডের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো অ্যামাইনো অ্যাসিড করে থাকে। এবং অ্যামাইনো অ্যাসিড যেহেতু গ্লুকোজ না, সে কারণে অ্যামাইনো অ্যাসিড আস্তে আস্তে মানে প্রোটিনটা ভেঙে আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এবং এই অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি থেকে গ্লুকাগন নামে একটা হরমোন তৈরি করে। এই হরমোনটা আপনার গ্লুকোজকে স্পাইক করে না, এবং ক্ষুধানাশক যে ক্ষুধানাশক না, ক্ষুধাবর্ধক যে হরমোনটা বের হওয়ার কথা ছিল পাকস্থলী থেকে, সেটাকে বের হতে দেয় না। তার মানে প্রথমত প্রোটিন খাওয়ার পরে আমাদের হচ্ছে গ্লুকোজ তো স্পাইক হচ্ছে না, আবার গ্লুকাগন হরমোন বের হচ্ছে, আমাদের ক্ষুধা লাগতে বাধা দিচ্ছে। তো এই প্রসেসটা প্রায় 6 ঘন্টা লাগিয়ে সময় দিয়ে চলে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট খাওয়া যদি বাদ দিয়ে আমরা যদি প্রোটিনের অংশটা বেশি খাই, আবার কার্বোহাইড্রেট কম খাই, সেক্ষেত্রে সেই প্রোটিনটা অনেকক্ষণ যাবত আমাদের সাপোর্ট দিবে এবং এটা হজম হতে অনেক সময় লাগবে। তারপরে যদি আমরা ফ্যাটের কথা বলি, ফ্যাট আমাদের যদি শরীরে হজমের ক্ষমতার কথা বলি, সেটা সময় আরও বেশি লাগে। আপনার প্রোটিনের চেয়েও বেশি সময় লাগে ফ্যাট, কিন্তু অবশ্যই সেই ফ্যাটটা কিন্তু আমাদের গুড ফ্যাট হতে হবে। তো গুড ফ্যাট কি সে সম্পর্কে তো আপনারা জানেন। ঘি, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সরিষার তেল, এই যে তেলগুলো বা ফ্যাটগুলো আছে, এই ফ্যাটগুলো হচ্ছে আমাদের গুড ফ্যাট। অথবা বাটার, সেটাও গুড ফ্যাটের মধ্যে পড়ে, যেটা হচ্ছে আপনার অর্গানিক বাটার যেটা আছে। তো এই আমাদের যদি খাবারে গুড ফ্যাট রাখি, সেই গুড ফ্যাটটা অ্যাবজর্ব হতে প্রোটিনের চেয়েও বেশি সময় লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে খাবার চুজ করব, সে খাবারের মধ্যে আমরা অবশ্যই প্রোটিনের যে পরিমাণটা আছে, সে প্রোটিনের পরিমাণটা বেশি যদি রাখি, সেক্ষেত্রে আমাদের ক্ষুধাটা দ্রুত লাগবে না, একটু সময় লাগবে এটা হজম হওয়ার জন্য। আর অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ভেঙে যেহেতু গ্লুকোজ হয়, এটা আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে। যেমন এই অতিরিক্ত গ্লুকোজটা জমে আমার লিভারে ফ্যাটি লিভার হতে পারে। এছাড়া আপনার হচ্ছে দেখা যাচ্ছে অতিরিক্ত যদি আপনি কার্বোহাইড্রেট খান, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক বা প্রিডায়াবেটিকের যে চান্সটা আছে সেটা থেকে যায়। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা একটু খাবারের দিকে নজর রাখবো, যে আমাদের খাবারের তালিকাটা কেমন হওয়া উচিত। প্রোটিনের পরিমাণটা অবশ্যই আমরা বেশি রাখার চেষ্টা করব যার যার সামর্থ্য অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।